জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের ব্যয় বাড়ল ৬,৫০০ কোটি টাকার বেশি। এছাড়া ঢাকা রংপুর মহাসড়কে ব্যয় বেড়েছে প্রায় ৩৭৭ কোটি টাকা। একনেক সভা শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তার কার্যালয়ে চলতি অর্থ বছরের তৃতীয় একনেক সভা অনুষ্ঠিত হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি জানান একনেক সভায় ২৪,০০০ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ সময় তিনি বলেন, সহজ শর্তে মিলছে বলেই বিদেশ থেকে ঋণ নেওয়া হচ্ছে। অপচয় কমানোর উপর অন্তর্বর্তী সরকার জোর দিচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। যেই প্রকল্পগুলো চলতি আছে বা প্রস্তাবিত প্রকল্প, এগুলা একটু যাচাই বাছাই করে দেখতে হচ্ছে। এগুলা অনেকগুলোর মধ্যে রাজনৈতিক প্রণোদিত প্রকল্প আছে, অনেকগুলো আছে যেগুলো ঠিকভাবে বাস্তবায়িত হয়নি বা নতুন করে যদি আমরা চিন্তা করতাম ঠিক সেভাবে এগুলোর পরিকল্পনা করতে হতো না। যেইভাবে যে কাঠামোতে আছে, কোনো রাস্তা কোনো কিছু যেভাবে যেই জায়গা দিয়ে গেছে সেটা হয়তো কোনো বিশেষ একটা অঞ্চল দিয়ে গেছে বিশেষ রাজনৈতিক কারণে। এইসবের জন্য ওই প্রকল্পগুলো যাচাই বাছাই করতে হচ্ছে। অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার সংবিধান সংস্কার কমিশন গঠন করে এই প্রজ্ঞাপন দেয়া হয়। এর মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত ৬টি সংস্কার কমিশন গঠন সম্পূর্ণ হলো। অধ্যাপক আলী রিয়াজ ছাড়াও কমিশনের বাকি ৮ সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, মানবাধিকার কর্মী মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং সেতু বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বর্তমান জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। পদোন্নতি দিয়ে সেতু বিভাগের সচিব পদে দেওয়া হয়েছে ফাহিমুল ইসলামকে। এদিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন খানকে গ্রেড 1 পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নিহত আবু সাইদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় লালমনিরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিতর্কিত মন্তব্যের জেরে তাপসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি কর্মকর্তা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থী আবু সাইদকে সন্ত্রাসী বলে ফেসবুকে পোস্ট দেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়েও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। এরই পরেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে অনলাইনে নিউজ পোর্টালের কমেন্ট সেকশনে আপত্তিকর মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলার পরিষদের গোপনীয় সহকারী এস এ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে তিনি এস এম মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। মনিরুজ্জামান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী পদে কর্মকর্তা ছিলেন। এর আগে তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। মনিরুজ্জামান প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে অসৌজন্যমূলক মন্তব্য করে আসছিল বলে জানা গেছে। গণ অভ্যুত্থানে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 737 জন নিহতের পূর্ণাঙ্গ তালিকা করা হয়েছে। শিক্ষার্থীদের দেয়া তালিকা যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, আহত 23,000 মানুষের চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে। বিদেশি চিকিৎসকরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। তথ্য আমাদের কাছে যেটা আছে সেখানে 730 জন নিহত হয়েছেন
এগুলো যাচাই করা আমাদের। ছাত্রদেরও কিছু তথ্য আছে প্রায় 1500-এর উপরে, সেগুলো আমরা তাদের সাথে আমাদের সমন্বয় করছি আমরা, যে তাদের তালিকা আমাদেরকে দিক, কারণ ওভারল্যাপিং তাদের কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। আহতের মধ্যে হলে প্রায় 23,000-এর মতো, এখানে নানা রকম ইনজুরি আছে, সবগুলো মিলে। আমরা যদি জেনেটিক দামে ওষুধগুলি দিতে পারতাম তাহলে ওষুধের দাম অনেক কমে যেত, কিন্তু এই মুহূর্তে সেটা আমি করতে পারবো না, কারণ এটার মধ্যে অনেক ঝক্কি ঝামেলা আছে। গণ অভ্যুত্থানে নিহত প্রতিটি শিশু হত্যার বিচারের জোর দিলেন মহিলা ও শিশু উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, রাষ্ট্রের অন্যায্য ব্যবস্থার বিরুদ্ধে যারা রাজপথে জীবন দিয়েছে তাদের স্বপ্নের সমাজ গড়ে তুলতে হবে। সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহিলা ও শিশু উপদেষ্টা বলেন, অন্ধকার থেকে দেশকে মুক্ত করে নতুন ভোর এনেছে তরুণ প্রজন্ম। আওয়ামী লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গিয়ে শিশুদের আত্মত্যাগ ভোলা যাবে না। গণ অভ্যুত্থানে নিহত প্রতিটি শিশু হত্যার বিচার করতে হবে। গত 15 বছরে গণতন্ত্রের শেষ পেরেক পুঁতেছিল স্বৈরাচার আওয়ামী লীগ। এবার সুন্দর গণতন্ত্রের যাত্রাটা শুরু করতে হবে। এ সময় গণ অভ্যুত্থানে শহীদ 105 জন শিশুর পরিবারকে 50,000 টাকা ও শহীদ সম্মাননা প্রদান করা হয়। ওরা আমাদের সমাজ ব্যবস্থাকে ত্যায্য করেছে, ওরা বলে দিয়েছে তোমরা ভুল, তোমরা অন্যায় করছো, আমরা এই অন্যায়কে গ্রহণ করছি না। তারা মাঠে নেমে গেল, তারা জীবন দিল। আমরা সবাইকে ভালোবেসে এবার দেশটাকে গড়ে তুলি। এবার সত্যি গণতন্ত্রের স্বপ্ন শুধু না, আমাদের হাতে, তোমাদের হাত দিয়ে গড়ে উঠুক গণতন্ত্রের সেই সুন্দর জায়গাটা। পল্টনে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিন রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া যুবদল নেতা শামীম হত্যা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল হক এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে 3 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। সোমবার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেককে 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলায় তদন্তকারী কর্মকর্তা। এরপর রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত। এছাড়া চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম সহ 3 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। যে বিএনপি অফিসকে ভাঙচুর করা হয়েছিল, তছনছ করা হয়েছিল, সেইখানে নেতৃত্ব দিয়েছিল এই সাবের হোসেন চৌধুরী, এবং সমাবেশের সামনে টিয়ার গ্যাস এবং বোম মেরে, ককটেল মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল এবং গুলি করে মকবুল নামে একজন নেতাকে কর্মীকে হত্যা করা হয়েছিল। এর নেতৃত্বে ছিল, পরিকল্পনায় ছিল সাবের হোসেন চৌধুরী। দুর্গাপূজা ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই, তবে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম। সোমবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। মণ্ডপে কোনো বিশৃঙ্খলা হলে কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপগুলি আছে, যেগুলি একটু আমাদের মনে হয় যে ঝুঁকি তৈরি হতে পারে, সেই সব জায়গায় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা আছে, ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো জায়গায়, যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আগামী 15 অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন সকাল 11টা থেকে। সোমবার আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানান। তবে এবার কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান হবে না, বোর্ড অফিস থেকে প্রকাশ করা হবে ফল। এর আগে কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত করা হয় 6 বিষয়ের পরীক্ষা। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে পরীক্ষা বাতিলের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তখনই পরীক্ষা বাতিল করে সিদ্ধান্ত নেওয়া হয় যেসব বিষয় পরীক্ষা হয়নি সেগুলোর ফল প্রকাশ করা হবে এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়ভিত্তিক ম্যাপিং করে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সোমবার এই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংকের বিএফআইইউ।
এই দুজন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার পরিবারের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার পরিবারের সবার ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ। সরকারি ব্যবস্থাপনায় দুর্নীতি বন্ধ চেয়েছেন বেসরকারি উন্নয়ন সহযোগীরা। তারা বলছেন, কাজ করতে গিয়ে সরকারি কর্মকর্তা, সংস্থা এবং কখনো কখনো সরকারি নীতিমালার কারণে বাধাগ্রস্ত হতে হয় তাদের। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে এসব কথা তুলে ধরেন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কর্তা ব্যক্তিরা। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক হয়। কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে বৈঠকে ঢাকা ও ঢাকার বাইরে থেকে ৭৮ প্রতিনিধি অংশ নেন। ডক্টর দেবপ্রিয় বলেন, যে কোনো কাজের উৎসাহ না দিলে সেই কাজ ভালো হয় না। এনজিওগুলো উন্নয়নে অনেক অবদান রাখলেও তাদের কোনো স্বীকৃতি ছিল না। এ সময় প্রতিনিধিরা বলেন, উন্নয়নে বড় অংশীদার হলেও তাদেরও প্রতিনিধিত্ব থাকে না। এতে বৈষম্যের শিকার হন বলেও মনে করেন তার। বর্তমান অবস্থা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে মানুষকে কষ্টের হাত থেকে বাঁচাতে হলে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা জোরদার করতে হবে। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর অবদানের স্বীকৃতি একটা বড় বিষয় হিসেবে প্রতিভাত হয়েছে। কারণ এইটার ফলে না হলে পরে একদিকে যেমন জনমানুষের কাছে এটার প্রকাশ পায় না, এবং অপরদিকে তাদের কাজের ক্ষেত্রে যে সাহায্য সমর্থন দেওয়া দরকার সেটাও সেরকমভাবে আসে না। সেহেতু এই স্বীকৃতিটা উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর অবদানের স্বীকৃতির বিষয়টি গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হওয়া দরকার। সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার জাতীয় প্রেস ক্লাবে তিনি একথা বলেন। জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। সকালে গণমাধ্যম সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনা হয়। সম্পাদক ও মালিকরাই ওয়েস বোর্ডের বিরোধিতা করে উল্লেখ করে ওয়েস বোর্ড সহকর্মীদের বেতনের বিষয়টিও নিশ্চিত করার আশ্বাস দেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করার আগে শুধু মালিক ও সম্পাদকদের সঙ্গে নয়, মাঠ পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করা হবে বলেও জানান তিনি। যখন এখানে ওয়েস বোর্ডের কথা আসে, সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েস বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে। আবার সাংবাদিকরা হচ্ছে আপনাদের আলোচনা ওয়েস বোর্ডের কথাগুলো আসতেছে, দাসসুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোও সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করা উচিত। সাংবাদিকতা যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বর জন্য আমাদের যে এখানে বহুমুখী স্টেক হোল্ডার, সেই বহুমুখী স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমাদের একটা ঐক্যমতে যেতে হবে আর কি। সেন্ট মার্টিন দ্বীপে রাত্রিযাপন বন্ধ ও পর্যটন নির্দিষ্ট করা হবে কিনা তা সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী নভেম্বর পর্যটন মৌসুম শুরুর আগেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, সেন্ট মার্টিন অনেক বিপন্ন প্রাণী আছে। এটা পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় 1999 সালে। 2018 সালের 9 সেপ্টেম্বরের সিদ্ধান্ত ছিল পর্যটকরা রাতে থাকতে পারবেন না। 2020 সালে সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন করতে হবে। সে সময় প্রতিদিন 1250 পর্যটক নির্দিষ্ট করা হয়েছিল। পরে 2023 সালে প্রতিদিন 882 পর্যটক নির্দিষ্ট করা সিদ্ধান্ত হয়। 2023 সালে পর্যটক নির্দেশিকাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক দ্বীপ ব্যবহার না করার কথা বলা হয়। তিনি বলেন, সবাই যাতে এর সৌন্দর্য উপভোগ করতে পারে সে ব্যবস্থা করা হবে। পর্যটনটা কিভাবে করে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসলে সেন্ট মার্টিনের পরিবেশ ব্যবস্থায় আর নষ্ট হবে না, যা আছে সেখান থেকে আমরা আস্তে আস্তে উত্তরণ করতে পারবো, সেটাই হচ্ছে এই দুটো বিষয় হচ্ছে আজকে আমরা যখন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো এটা নিয়ে কথা বলবো। পর্যটনের ভরা মৌসুম হয়তো শুরু হয় নভেম্বর থেকে বা ডিসেম্বর থেকে, তার আগেই সিদ্ধান্ত নিতে হবে। কোনো সিদ্ধান্তই ভুল না, কিন্তু কোনটা প্রয়োগযোগ্য সেটার কথা বলে সেই সিদ্ধান্তটাই আমি নেব এবং সেটাই হবে সঠিক সিদ্ধান্ত।
চট্টগ্রাম মেরিন একাডেমি দক্ষ পেশাদার তৈরি ও রাজস্ব আদায়ের কারখানা বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সোমবার দেশে প্রথম মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে ক্যাডেটদের সালাম গ্রহণ শেষে একথা বলেন তিনি। এ সময় নৌ উপদেষ্টাকে কাছে পেয়ে একাডেমির কর্মকর্তারা তাদের বেশ কিছু দাবি ও অসন্তোষ তুলে ধরেন। উপদেষ্টা বলেন 2022 সালের পর থেকে বিভিন্ন ভাতা বন্ধ করে দেওয়ার অনেক দক্ষ অফিসার মেরিন একাডেমিতে প্রশিক্ষক হিসেবে যোগ না দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মেরিটাইম ইনস্টিটিউটে যোগ দিচ্ছেন। এছাড়া অন্য প্রতিষ্ঠান থেকে পেশন কমান্ডার নিয়োগ দিয়ে একাডেমি, তবে শিগগিরই এই নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন নৌ উপদেষ্টা। আমাদের যারা বাইরে চাকরি করছে বা শিপে আছে, প্রাইভেট শিপ হোক, সরকারি হোক, বিদেশি শিপ হোক, দে আর আর্নিং ফরেন কারেন্সি। এটা একটা ফরেন কারেন্সি আর্নার মেশিন যদি আমি বলি। তো এইখানে যেটা আমি এ পর্যন্ত শুনলাম, দেখলাম কিছু অ্যানোমালি আছে রিক্রুটমেন্টের অন্যান্য বিষয়ে। সেগুলো আমরা বলেছি যে যেহেতু এগুলো অনেকদিন থেকে পুঞ্জীভূত হয়ে আসছে, তো আমাদেরকে দেখতে হবে, যেটা আমি মনে করি যে এইখানে স্ট্যান্ডার্ড মাস্ট বি মেনটেইনড, যাতে তার এই স্ট্যান্ডার্ড নিয়ে কোনো কথা না ওঠে। কোটা বন্ধ করে লটারির মাধ্যমে নগরবাসীকে আবাসন প্রকল্পে জায়গা দেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা। সকালে রাজুক মিলনায়তনে বিশ্ব বসতি দিবসের আলোচনায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে রাজুকের বোর্ডে তরুণদের সম্পৃক্ততার দাবি করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা। সোমবার রাজুক মিলনায়তনে বিশ্ব বসতি দিবস 2024-এর আলোচনায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। এ সময় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাসযোগ্য শহর গড়তে তরুণদের সম্পৃক্ত করতে নগর পরিকল্পনা এখনই শুরু করা দরকার। শহরে সবুজ জনবান্ধব শিশুদের বেড়ে ওঠা উপযোগী পরিবেশ নিশ্চিত করার উপর জোর দেন। আলোচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাসযোগ্য ঢাকা গড়ে তোলার কর্মপরিকল্পনা করা সময়ের দাবি। বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না, বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো সেটা। তো আশা করি সকল মাঠগুলো যে মেট্রো রেল কর্তৃপক্ষকে বলে ওরা কিছু জিনিসপত্র সরাচ্ছে, পান্থকুঞ্জ ছোট্ট একটা জায়গা, সেখানেও উন্নয়নের সরঞ্জামাদি গিয়ে রাখা হচ্ছে। বসবাসের সবচেয়ে অযোগ্য নগরীর যে কলঙ্ক আমাদের বয়ে বেড়াতে হচ্ছে, আমরা তো এত অল্প সময়ে এটাকে বাসযোগ্য করতে পারবো না, কিন্তু আমরা একটা কংক্রিট কর্মপরিকল্পনা করে ফেলি এবং সেটা দিয়ে কাজটা শুরু করে দিই। এই কোটা সেই কোটা, কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব, কোটার কারণে আমরা অতগুলা করব, সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে। তরুণদের এগিয়ে নিয়ে আসার পথ করে দিতে হবে। আমরা তো দরজাটা বন্ধ করে রাখি যেন তারা আসতে না পারে। এই দরজাগুলো খুলে দিতে হবে বাংলাদেশের মানুষের জন্য, তরুণদের জন্য। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন তার বাবা মোহাম্মদ বরকতুল্লাহ। সোমবার তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ পুনর্নির্মাণ শিরোনামে স্মরণ সভায় এই দাবি জানান তিনি বলেন, ন্যায় বিচারের আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও সুষ্ঠু বিচার মেলেনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হল প্রশাসন সহ অনেকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে জানান তিনি। তার আশা নতুন সরকার এই ঘটনা তদন্ত করবেন। এ সময়ে ছাত্রলীগকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আবরার হত্যার বিচার চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 2 বছর ধরে আমরা তো কোর্টে আসা যাওয়া করেছি, তারপর আমাদের কেসে রায় হয়েছে প্রায় 3 বছর। আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি। তা আমরা বর্তমান সরকার আছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আবরার ফাহাদের সঠিক বিচার পাই। ছাত্রলীগকে দিয়ে, যুবলীগকে দিয়ে আর আওয়ামী লীগকে দিয়ে, কিংবা নাম না জানা এরকম অসংখ্য লীগকে দিয়ে এদেশের মানুষকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে। তার প্রত্যেকটি যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তের প্রতীক হচ্ছে আবরার ফাহাদ। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার বিচার চেয়েছেন তার মা রোকেয়া খাতুন। ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান তিনি। এছাড়া যেসব আসামি পলাতক রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনার
দাবি জানিয়েছেন। আবরার ফাহাদের মা কুষ্টিয়ার নিজ বাড়িতে গণমাধ্যমের সাথে কথা বলেন। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র ছিলেন আবরারের ছোট ভাই আবরার ফায়াজ ও বুয়েটের 2য় বর্ষের শিক্ষার্থী। 5 বছর হয়ে যাচ্ছে, এখনো কোনো কিছুই আমরা করতে পারি নাই ওর জন্য। এখন এই যদি 5 বছরের এখন যদি এই রায় কার্যকরী করতে হয়, আর যে 3 জন পলাতক তাদেরকে ধরে আইনের আওতায় এনে, আমি চাই এদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন ধরা হয় এবং আইনের আওতায় এনে এদেরও যেন রায় কার্যকরী করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ না দিলে অন্তর্বর্তী সরকারকে 111-এর মতো সরকার বলে মনে করবে সাধারণ মানুষ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। এখানে তার সরকারের প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, সরকারকে প্রত্যাশা পূরণ করতে যৌক্তিক সময় দেওয়ার অর্থ এই নয় আওয়ামী লীগের প্রেতাত্মারা শপথে বহাল থাকবে। আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে নিষিদ্ধের দাবি জানান তিনি। সে প্রেতাত্মারা এখনো বাংলাদেশে চলমান যে সরকার ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল তবিয়তে আছেন। জনগণের কথা এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 111-এর সরকার নয়, এটা ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত সরকার। ভারতের কাছে দাবি আপনার কাছে আছে, দয়া করে হস্তান্তর করুন। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সংখ্যালঘু সম্প্রদায় দেশে নিরাপদে বসবাস করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে হিন্দু ধর্মাবলম্বী ও কেন্দ্রীয় পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামের মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দাবি দাওয়া পূরণের জন্য নয়, পূরণ করবে নির্বাচিত সরকার। ততদিন পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান উত্তরের আমির। কেন্দ্রীয় পূজা কমিটির নেতারা বলেন, অতীতে জামায়াতে ইসলামী সম্পর্কে যে অপপ্রচার করা হয়েছে তা ভুল প্রমাণিত হয়েছে। জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর ফলে সংখ্যালঘু নিজেদের আর অসহায় মনে করছেন না। সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষ সমান সুযোগ পাবে মন্তব্য করে পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন জামায়াতের নেতারা। আমরা জন্মগতভাবে এদেশের গর্বিত নাগরিক। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এখানে এই পরিচয়টা আমরা কোনোভাবেই বড় করে আলাদা করবার কোনো সুযোগ নাই। কোনো হিন্দু ধর্মের অনুসারী তার মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়ে প্রশাসনের কোনো ভালো জায়গায় যাওয়ার সুযোগ থাকে, সংবিধানে পরিষ্কার বলা আছে সে সেখানেই যাবে। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ময়মনসিংহ ও শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টিপাত না হওয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি। তবে নেত্রকোনার বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নতুন এলাকা। পানির চাপে নেত্রকোনার কংস নদীর নাটেরকোনা এলাকায় বাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে জেলার নতুন এলাকা। জেলার 4 উপজেলা পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 1.5 লাখের বেশি মানুষ। তবে উজানের ঢল কমায় বাটি অঞ্চলে পানি কমতে শুরু করেছে। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখনও 2 উপজেলার নিম্নাঞ্চলে প্রায় 30,000 পরিবার পানিবন্দী। এর মধ্যে ফুলপুরে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া শেরপুরও জেনাইঘাটি ও নালিতাবাড়ির পানি কমলেও বেড়েছে নকলায়। পানি তলিয়ে আছে 1200 হেক্টর আগাম জাতের শীতকালীন সবজির ক্ষেত। ভেসে গেছে 1000-এর বেশি মাছের ক্ষেত। লাখ লাখ টাকা ক্ষতি করে আবাদ গুলো প্রজেক্ট সব তলে গরু বাছুরও পানির মাঝে আঙ্গুর এই এলাকাটা পানি চুরমার করে আসছে, ঘর বাড়ি সব চুরমার করে আসছে। ভাই আমরা পানির মধ্যে ডুবে রয়েছি। এখন আঙ্গের ঘরে পানি, থাউনের ঘরে পানি, আনার ঘরে তো কোনো গপ্পই নাই।
ফেনীতে দুর্যোগের সময় সারা দেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল। সেই কৃতজ্ঞতা থেকে এবার ফেনীবাসীও বন্যা দুর্গতদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন। শেরপুর ও উত্তরাঞ্চলের বানভাসীদের জন্য খাদ্য সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ফেনীবাসী। একই দিনে ফেনীর তরুণরা সংগ্রহ করছে 12 লাখের বেশি টাকা। প্রথম দফায় প্রায় 8 লাখ টাকার শুকনো খাবার, ঔষধ, বিশুদ্ধ পানি নিয়ে শেরপুর পৌঁছেছে ফেনীর স্বেচ্ছাসেবকরা। এছাড়া দ্বিতীয় দফায় আরও 6 লাখ টাকার বেশি খাদ্য সহায়তা নিয়ে 12 জনের আরও একটি স্বেচ্ছাসেবক দল যাবে উত্তরাঞ্চলে। বানভাসী মানুষের সহায়তায় ফেনীর বিভিন্ন স্থানে এখনও গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। এমন সহায়তার অর্থ ও ত্রাণ সামগ্রী পর্যায়ক্রমে পৌঁছানো হবে বলেও বন্যা কবলিত এলাকায় পৌঁছানো হবে। বন্যা পরিস্থিতি, প্রাথমিক ও শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ নাগরিক সুবিধা বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। 2 দিনের সফরে ময়মনসিংহে এসে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন তিনি। সোমবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সভা শেষে বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। চিকিৎসা সেবায় যেন কোনো অবহেলা না হয় সে বিষয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এ সময় আহতদের অনেকে উপদেষ্টাকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। 12 জুলাই থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত 91 জন চিকিৎসা নিয়েছেন। সারা দেশে বড় মাদক ব্যবসায়ী 1156 জন ও 83 জন মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ীর নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অবৈধ মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়ার হবে না বলেও জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। সোমবার মাদক অপরাধ দমনে সমসাময়িক কার্যক্রম নিয়ে নিজ কার্যালয়ে ব্রিফিং করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, সারা দেশে 981টি মাদক মামলায় নতুন করে অভিযানে 89 জন তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, 177টি প্রতিষ্ঠানের অনুকূলে বারের সংখ্যা 237টি এবং দেশি মদের লাইসেন্স রয়েছে 216টি প্রতিষ্ঠানের। এছাড়াও ডিপ্লোমেটিক বন্ডের ওয়্যারহাউস 6টি, ব্রিওয়ারি উৎপাদনকারী প্রতিষ্ঠান 1টি এবং ঢাকা ও চট্টগ্রাম ইপিজেডে 2টি লিকার শপ রয়েছে বলে জানান ব্রিফিংয়ে। মদ যদি কেউ আমদানি করে, বিক্রি করে অবৈধভাবে অবৈধভাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। আমি একটু তো আপনাদেরকে ফিস দিয়ে বললাম যে কোথায় একদম আটক করেছি। এই যে আমাদের কাছে অবৈধ অবৈধ চালাই, জানেন কেন আমরা অবৈধ চালাই? তো ওই কারণে আমরা অবৈধ চালাইলাম না, বললাম তো ফিগারটা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জর্ডানের দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের 2025 সালে তালিকায় শীর্ষ 50 ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন তিনি। 2009 সাল থেকে বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের তালিকা প্রকাশ করে আসছে জর্দানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠানটি। ধর্মীয় চিন্তা চেতনায় বিকাশ ও রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যারা গোটা বিশ্বের মুসলমানদের প্রভাবিত ও উজ্জীবিত করে আসছেন তাদেরকে উৎসাহিত করতে দ্য মুসলিম 500 দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম শীর্ষক একটি প্রকাশনা বের করে সংস্থাটি। 2025 সালের প্রকাশনায় অনারেবল মেনশনে 50 জন মুসলিম নেতাকে সম্মানিত করেছে রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। 50 জনের তালিকায় শেষ নামটি ডক্টর মোহাম্মদ ইউনূসের। মাইক্রো আরএনএ আবিষ্কারে জিন গবেষণায় চলতি বছর চিকিৎসায় শাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন ভিক্টর অ্যামব্রোস ও ক্যারি রাবকুন। এই আবিষ্কার কোনো প্রাণীর দেহ গঠন ও কাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ভূমিকা রাখবে। মাইক্রো আরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ে গবেষণার জন্য মার্কিন 2 জীববিজ্ঞানীকে এই পুরস্কার দেওয়া হয়। কোনো প্রাণীর দেহ গঠন ও কাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ভূমিকা রেখেছে এই আবিষ্কার। বাংলাদেশের সময় বিকাল 3:30টায় সুইডেনের স্টকহোম থেকে চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্ব নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। নোবেল বিজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র ও $11 মিলিয়ন। মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম।
ইসরায়েল হামাস যুদ্ধে 1 বছর পূর্তিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করছে হাজার হাজার সাধারণ মানুষ। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর ও বন্দীদের মুক্তির দাবি জানায় তারা। যুক্তরাজ্য, স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে নামে হাজারো বাসিন্দা। ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়া বন্ধের দাবি জানায় তারা। এছাড়া মধ্যপ্রাচ্যের অনেক দেশ এবং কানাডায় ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন হয়েছে। গাজায় ইসরায়েলি বর্বরতা থামানোর আহ্বান জানান তুরস্কের বিক্ষোভকারীরা। পাকিস্তানেও গাজার প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। এদিকে ইসরায়েলে বিভিন্ন শহরে হামাসে হামলায় হতাহত ও জিম্মিদের স্মরণ করে নানা আয়োজন করে ইসরায়েলের বাসিন্দারা। দুটি শহরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন শিশুসহ অন্তত 12 জন নিহত হয়েছেন। গাজায় আগ্রাসন শুরুর 1 বছর পূর্তির ঠিক আগেই রোববার এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর পাল্টা জবাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শিল্প নগরী হাইফাতে প্রথমবারের মতো 5টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। এছাড়া হিজবুল্লাহর দাবি, হাইফায় থাকা ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এই অবস্থায় প্রতিরক্ষা ব্যবস্থা ও আক্রমণ সক্ষমতা আরও শক্তিশালী করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এছাড়া ইসরায়েলের ক্ষতি করলে ইরানের অবস্থা গাজা, লেবাননের মতো হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। এদিকে 1 বছর হলেও এখনও হামাস নির্মূলের নামে গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে প্রাণহানি প্রায় 42,000, এর মধ্যে শিশু 16,756, নারী 11,346 জন। ইরানের এলিট ফোর্স কুদস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানির খোঁজ পাওয়া যাচ্ছে না। ইরানের 2 সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর থেকে তিনি লেবাননে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে গেল বৃহস্পতিবার রাজধানীর বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে চালানো হামলায় মারা গেছেন ইসমাইল কানি। ইরান ও হিজবুল্লাহ কোনো পক্ষই কানের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। ইরানের বিপ্লবী গার্ডের বিদেশি শাখা কুদস ফোর্স হিজবুল্লাহ সহ মধ্যপ্রাচ্যের মিলিশিয়াদের নানা ধরনের সহায়তা দেওয়ার কাজ করে এই ফোর্স। পাকিস্তানে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি গাড়ি বিস্ফোরণে অন্তত 2 চীনা নাগরিক নিহত এবং 10 জন আহত হয়েছেন। বিস্ফোরণের ধরন ও কারণ জানতে না পারা শহরটিতে আতঙ্ক বিরাজ করছে। তবে সাংবাদিকদের কাছে একটি মেইলে পাঠানো এক বিবৃতিতে এই বিস্ফোরণের দায় স্বীকার করেছেন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বিলুচ লিবারেশন আর্মি BLA। প্রকৌশলী সহ বেশ কয়েকজন চীনা নাগরিকদের লক্ষ্য করে গাড়িটিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ফিট করা হয়েছিল জানিয়েছেন জঙ্গি গোষ্ঠীটি। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম এবং আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা চাওয়া এই সশস্ত্র গোষ্ঠীর বিশেষভাবে চীনা স্বার্থকে টার্গেট করে থাকে। বেলুচিস্তানে ইসলামাবাদের চালানো কর্তৃত্ব বেইজিং সহায়তা করে বলে অভিযোগ করেন। হ্যারিকেন হেলেনের রেশ কাটতে না কাটতে আরেকটি হারিকেন ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের দিকে। মেক্সিকোর গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি 5 মাত্রার হ্যারিকেন মিল্টন। উপকূলীয় এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। বুধবার নাগাদ হ্যারিকেনটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে এমন পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। তবে ফ্লোরিডার আঘাত হানার আগে মিল্টন রূপান্তরিত হতে পারে ক্যাটাগরি 3-এর হারিকেন। ফ্লোরিডার 1,50,00,000 মানুষের জন্য বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে মিয়ামি, অরল্যান্ডো আর টাম্পায়। এদিকে এখনও ক্যাটাগরি 4-এর হ্যারিকেন হেলেনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশের দূতাবাসে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস। সোমবার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম। এবারের দিবসটিতে প্রতিপাদ্য ছিল প্রতিটি শিশুর অধিকার রক্ষায় অঙ্গীকার। বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত সভায় ডিফেন্স অ্যাটাশে বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার শিশুর প্রতি বঞ্চনা, শিশুশ্রম, অপুষ্টি ও বাল্যবিবাহ সহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার। শিশুর সঠিক বিকাশে যেসব অন্তরায় আছে
তা চিহ্নিত করে সংকট সমাধান করতে সরকার বদ্ধপরিকর। এছাড়া দিবসটি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শিশুদের নিয়ে একটি প্রামাণ্যচিত্রেরও প্রদর্শনী করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং শিশু একাডেমির প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে। এবার খেলার প্রসঙ্গ। সাকিব আল হাসানের দেশে খেলে অবসর নেওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার বোর্ড সভা শেষে এমনটাই জানালেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। বিসিবির শীর্ষকর্তা বলেছেন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর কিউরেটর গামিনীর বিষয়ে সিদ্ধান্ত হবে শিগগিরই। দেশের মাটিতে সাকিব আল হাসানের অবসরের বিষয়ে ক্রীড়া উপদেষ্টার পর এবার সবুজ সংকেত দিলেন বিসিবি সভাপতিও। তবে প্রশাসনের উচ্চ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরই কেবল সেটা সম্ভব হবে বলে জানান তিনি। এছাড়া জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে আগামীতে কোচ হিসাবে রাখা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত আসবে দ্রুতই। দীর্ঘদিন ধরে সমালোচনায় থাকা মিরপুরের উইকেট সংস্কার নিয়েও খুব শিগগিরই ফলপ্রসূ সমাধান আসবে বলে আশা ব্যক্ত করেছেন বোর্ড সভাপতি। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হবে অনুপস্থিত বোর্ড পরিচালকদের নিয়েও। সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। এখনও 3টা সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ, তাড়াতাড়ি কিছু দেখতে পারবেন। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। আই উইল মেক শিওর T20 উইকেট ঢাকা স্টেডিয়ামে চেষ্টা করব যাতে আপনার একটা ভালো স্পোর্টিং উইকেট হয়, যাতে প্লেয়াররা ভালো উইকেটে স্কোর করতে পারে, বোলাররা ভালো উইকেটে রান করতে পারে। 3 ম্যাচ T20 সিরিজের দ্বিতীয় T20 ম্যাচ খেলার জন্য বাংলাদেশ দল এখন দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে আগামী 9 অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে শান্তরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার আগে মাত্র একদিনই অনুশীলন করার সুযোগ পাবে টাইগাররা। টেস্টের পর T20তেও সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। দিল্লিতে হারের বৃত্ত থেকে বেরিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নাজমুল হোসেন শান্তদের সামনে। যদিও T20তে বরাবরই বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী, তবুও নয়াদিল্লিতে নতুন কিছু করে দেখাতে চায় বাংলাদেশ, কারণ সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের। স্থায়ীভাবে শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচ হলেন লঙ্কান সানাথ জয়সূরিয়া। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আজ এই বিবৃতিতে প্রধান কোচের নিয়োগ দিয়েছেন জয়সূরিয়াকে। T20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শ্রীলঙ্কা ছিটকে যাবার পরপরই কোচ ক্রিস সিলভারি প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান। তার জায়গায় সানাথ জয়সূরিয়াকে অন্তর্বর্তী কোচ হিসাবে নিয়োগ দেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। দায়িত্ব পাওয়ার 3 মাসের মধ্যেই চমক দেখান জয়সূরিয়া। 27 বছর পর ভারতের সাথে ওয়ানডে সিরিজ জয়, বিগত 10 বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডকে টেস্ট হারানো এবং 15 বছর পর নিউজিল্যান্ডকে বিপক্ষে টেস্ট সিরিজ জেতে শ্রীলঙ্কা। অসাধারণ সাফল্য অর্জনের পুরস্কার স্বরূপ 2026 সালের মার্চ মাস পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পেলেন 1996 সালে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম এই সদস্য। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।